উপনির্বাচন তো নয় বা নির্বাচন শুরু তো নয়, যেটা হয়েছে যুদ্ধ হয়েছে। দেখুন, নির্বাচনের আগে আমি এখানে আমার আসার কারণটা একটু বলে দিই। আজকে চাপদারিতে যে ইএসআই হসপিটাল আছে, সেই হসপিটালে ফল বিতরণ এবং স্বচ্ছতার কার্যক্রমের জন্য আমি এখানে এসেছি। আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন দিয়েছে এবং 25শে সেপ্টেম্বর আমাদের মূল দর্শনের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। সেই কারণে পার্টির পক্ষ থেকে 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত সেবা পক্ষে ডাক দেওয়া হয়েছে। সেই কারণে আমরা বিভিন্ন জায়গাতে ঠিক এই অনুরূপভাবে হাসপাতালে বলদান, বৃক্ষরোপণ, স্বচ্ছতা, বাচ্চা ছেলেমেয়েদের পড়ার জিনিসপত্র, বই পুস্তক দেওয়া, এইরকম রক্তদান, এইরকম নানা রকম সেবা এবং সমাজধর্মী বিভিন্ন কার্যক্রম আমরা করে আসছি। তারই অঙ্গ হিসাবে এখানে আমার আসা এবং 3রা অক্টোবর এই জেলাতে রক্তদান শিবিরও আছে। সেই রক্তদান শিবিরও কোনো না কোনো নেতৃত্বে উপস্থিত থাকবে। একদম জনসংযোগের প্রচেষ্টা, কিন্তু মোদীজি চান না তার জন্মদিন আকারে কেউ পালন। মোদীজি চান যে তিনি যেমন দেশের মানুষের সেবা করছেন, দেশের সেবা করছেন, তার জন্মদিনও সেবার মাধ্যমে এবং জনসংযোগের মাধ্যমে করা হোক। আর সেই কারণে তিনি যেহেতু চিরাচরিত পন্থায় জন্মদিন চান না, মানুষের মধ্যে থেকে মানুষ সেবা, সমাজ সেবার কাজ করতে চান, সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই আমরা এই জনসেবা বা সমাজ সেবার কাজকে আমরা হাতে তুলে নিয়েছি এবং সেই কার্যক্রম 7 তারিখ পর্যন্ত সারা বাংলার বিভিন্ন জায়গাতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, আজকে ভবানীপুরের নির্বাচন, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে মমতা ব্যানার্জির প্রত্যেক ভোটারের কাছে যে আবেদন ছিল, শেষ আবেদন, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, প্রত্যেকে ভোট দিতে যাবেন। আর একটা ভোট আমার জন্য মূল্যবান, কারণ একটি ভোট কম যদি পড়ে ওনার মুখ্যমন্ত্রিত্ব ফসকে যেতে পারে। উনি নিজেই বলছেন, অর্থাৎ হারের সম্ভাবনা মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ দিয়ে বলছেন যে একটা ভোট কম করলে তিনি হেরে যেতে পারেন। শুধু হেরে যেতে পারেন না, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আরে অন্য কেউ যদি মুখ্যমন্ত্রী হয় তো বিজেপির তো কেউ মুখ্যমন্ত্রী হবে না, হবে তো তৃণমূলেরই কেউ। তার মানে মানসিকতাটাকে লক্ষ্য করা দরকার। গাছের আগাও খাবো, গোড়াও খাবো, কোনোটা ছাড়বো। তো আমার মনে হয় ভবানীপুরের মানুষ তার এই আহ্বানে খুব একটা বেশি সাড়া দেন, কারণ ভবানীপুরের মানুষ এখনো পর্যন্ত সেইভাবে পুরোপুরি নির্বাচনে যেভাবে ভোটারদের উৎসাহ নিয়ে এগিয়ে আসা দরকার সেটা এখনো পর্যন্ত দেখা নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, খোদ কলকাতায় ভবানীপুর অবস্থিত। গতকাল তো জলে জলাগার ছিল পুরো কনস্টিটিউয়েন্সি, কিন্তু মূল রাস্তা অর্থাৎ প্রধান সড়কগুলোর জল নেমে গিয়ে তৃণমূল চিৎকার শুরু করে দিল, জল চলে গেছে, জলকে সব সরিয়ে দিয়েছে। কোথায় সরিয়েছেন জল? জল সরেছে রাস্তা দিয়ে, যেখানে ভবানীপুরের ভোটাররা যাতায়াত করবে না, সেই জায়গা থেকে জল সরেছে। আর যেখানে ভবানীপুরের ভোটাররা বাস করে, যে রাস্তা দিয়ে তারা বুথে এসে ভোট দেবে, সেই রাস্তা তো জলে জলাকার, সেই রাস্তা তো কর্দমাক্ত অবস্থা। তার মানে একজন মুখ্যমন্ত্রী নিজের যে কেন্দ্র, সেই কেন্দ্রকেই রক্ষা করতে পারেন, সেই কেন্দ্রের মানুষেরই ভোটদানের ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে পারে না, তিনি সারা বাংলার মানুষের কল্যাণ কি করে করবেন? আমার বিশ্বাস ভবানীপুরে নন্দীগ্রামের ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ
এই ভবানীপুরের মানুষকে ঠকিয়ে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়েছিল। তার আগে নন্দীগ্রামের মানুষকে ঠকিয়েছিল, তার জবাব নন্দীগ্রামের মানুষ দিয়ে দিয়েছে। এবার ভবানীপুরের পালা। আমার ধারণা যে ভবানীপুরের মানুষ নন্দীগ্রামের দেখানো পথেই চলবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে কি এমন লাভ? যে নীতি মমতা ব্যানার্জি নিচ্ছে তাতে তো দেখা যাচ্ছে সেই দুর্নীতিগ্রস্ত সরকারই চলছে, সেই জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে। ভ্যাকসিন কাণ্ড যে হলো তার কোনো তদন্ত হলো? দোষীদের আড়াল করবার ব্যবস্থা হলো? যারা চাল চুরি করলো, রেশন চুরি করলো, আমফানের ত্রিপাল চুরি করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে? শুধুমাত্র দুয়ারে সরকারের নামে, মা লক্ষ্মীর নাম করে 500 টাকা ঘুষ দেওয়ার যে চেষ্টা এই সরকার করছে, যেটা বাংলার পক্ষে লাভদায়ক হবে না। এই 500 টাকার ঘুষের পরিবর্তে যদি এখানে কটা ইন্ডাস্ট্রি আসতো তাহলে বেকারের কর্মসংস্থান হতো। যে সমস্ত বাংলার যুবকেরা দুটো ভাতের আশায় পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে বাইরে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজের রাজ্যে ফিরতে পারবে। কিন্তু একটার পর একটা কারখানা বন্ধ। নতুন সরকার 2 তারিখে হবার পর তারপরেও আমরা দেখছি অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এখান থেকে ব্যবসা গুটিয়ে সব চলে যাচ্ছে। অর্থাৎ আর্থিকভাবে পশ্চিমবঙ্গ দেউলিয়া হবার জায়গায় আসছে। যদি মমতা ব্যানার্জির সরকার থাকে তো পরিকল্পনাহীনতায় এই সরকার ভুগছে। এই সরকারের অর্থমন্ত্রী নামে আছে, কোনো আর্থিক পরিকল্পনা এই সরকারের আমরা দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী খেয়াল খুশি মতো এই সরকারের আর্থিক নীতিকে ঠিক করছে। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর পুরো ব্যর্থ। যেখানে বারবার সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভারতের বিভিন্ন চিকিৎসক বিশেষজ্ঞরা যে থার্ড ওয়েভ আসছে আর মূলত টার্গেট শিশুদের, সেখানে আমরা কি দেখছি? উত্তরবঙ্গে শিশুদের আক্রান্তের সংখ্যা গুণের হারে বাড়ছে। সেখানে আমরা শিশু মৃত্যুও মিছিল আমরা দেখতে পাচ্ছি। অতএব এর থেকে বোঝা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও মমতা ব্যানার্জি ব্যর্থ। পুলিশ দপ্তর তার কাছে, আইন শৃঙ্খলা বলে রাজ্যের কিছু নেই। অতএব আইন শৃঙ্খলা এই সরকার ব্যর্থ। নইলে 2 তারিখ গণনার পর যে হামলা সংগঠিত হলো, প্রকাশ্যে জিসিপি লাগিয়ে দোতলা বাড়িকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, একটা নয় অজস্র ঘটনা। মা বোনদের সম্মানহানি করা হলো, অত্যাচার হলো, 40 জন খুন হলো এবং প্রচুর কার্যকর্তা গ্রাম ছাড়া, এলাকা ছাড়া, শহর ছাড়া, বাড়ি ছাড়া। অথচ রাজ্য সরকারের কাছে একটাও কমপ্লেন নেই। যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি যখন জিজ্ঞাসা করলো যে মানবাধিকার কমিশনের কাছে 12,000 কমপ্লেন, 12,000, এখন তো সেই কমপ্লেন 17,000-এ পৌঁছেছে। 12,000 কমপ্লেন, অথচ রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের কাছে একটাও কমপ্লেন নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ আর প্রশাসন তৃণমূলের ঝান্ডাটা ধরতে শুধু বাকি আছে। অলরেডি তৃণমূলের কার্যকর্তা হয়ে কাজ করছে, নইলে এই জিনিস চলতে পারে না। সেই কারণে আমি মনে করি পুলিশ মন্ত্রী হিসাবে ওই সরকার ব্যর্থ। নইলে 5 জাজের বেঞ্চ, এটা মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় অসম্মানের বিষয়। বিন্দুমাত্র লজ্জা থাকলে আর নির্বাচনের দাঁড়াতই না। তার কারণ সারা ভারতবর্ষ সৃষ্টি হওয়ার পর থেকে কখনো কোনো আদালত 5 জাজের বেঞ্চ গঠন করেনি এই সমস্ত হিংসাত্মক কারণের জন্য। সারা ভারতবর্ষে এর কোনো উল্লেখ নেই। আর সেই 5 জাজেস বেঞ্চের দ্বারা সরাসরি সিবিআই ইনকোয়ারির আদেশ, এখানে সিট গঠন করে তার আদেশ দেওয়া হলো।
এ তো আমি মনে করি প্রকারান্তরে সরকারের গালে দু গালে থাপ্পড়, মুখ্যমন্ত্রীর লজ্জা, এই সরকারের অপমান। তারপর এই সরকারের কোনো হেলদোল নেই। সেই কারণে আমি মনে করছি এই সরকার কোনো একটি কারণে জয়লাভ করে গিয়েছে, কিন্তু এই সরকার, আমার বিশ্বাস, আজকে আমার কথা আপনি নোট করে রাখুন, মিলিয়ে দেবেন, এই সরকার 2026 পর্যন্ত যাবে না। 2026-এর আগেই পশ্চিম বাংলায় নতুন সরকার হবে, এই বিশ্বাস নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এবং মানুষও অবাক হয়ে গেছে যে কি করে তারা ভোট দিল এক, চিন্তা করলো এক, বিষয়টা ঘুরে গেল অন্যদিকে। এটা একটা বড় প্রশ্নচিহ্ন মানুষের মধ্যে রয়েছে। সেই কারণে আমরা আগামী দিন সংগঠনকে আরো নিম্নমুখী, সংগঠনকে আরো বুথমুখী, বুথকে আরো চাঙ্গা করার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সর্বত্র কাজ চালাচ্ছি। এটুকু আমার আছে। আপনাদের প্রশ্ন। সেক্ষেত্রে আজকের এই ভোটটা বা মুখ্যমন্ত্রীর প্রয়োজনটা কি? দেখুন, ব্যাপার হচ্ছে কোন বার লোকসভা ইলেকশন এসছে আর মুখ্যমন্ত্রী তার মনের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা না জাগরিত হয়েছে? প্রত্যেকবারই তো তাই। লোকসভা ইলেকশন আসে আর ওনার সেই পুরনো রোগ, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আবার জেগেও 2-4 দিন লাফালাফি হয়, পোস্টার দেয়াল লেখন হয়, স্লোগান হয়। গতবার তো আমরা কি দেখলাম? ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাতে হাত রেখে শপথ নিলেন, মোদির বিরুদ্ধে লড়াই শপথ নিলেন। ইলেকশন শেষ, শপথও শেষ, লড়াইও শেষ। এবারও তাই হবে। আসল কথা হচ্ছে বাংলার মানুষের কাছে যেমন মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নেই, দিল্লির বিভিন্ন পার্টির নেতাদের কাছেও মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নেই। সেই কারণে না ঘরকা না খাটকা হচ্ছে মমতা ব্যানার্জির অবস্থা। আমি পরিষ্কার আপনাদের বলছি, যে পার্টি বাংলার বাইরে কোথাও 5টা লোক নেই, কোথায় গোয়াতে একজনকে হাত করে নিয়ে কংগ্রেস থেকে ভাঙিয়ে দাঁড় করিয়ে দিলাম ইলেকশনে, কি হয়েছে? এই লোকই তো গতবার দাঁড়িয়েছিল। আজকে যাকে গোয়াতে ঘটা করে পার্টিতে যোগদান করিয়ে বড় বড় কথা বলছে, ওর নেতৃত্বেই তো তৃণমূল গতবার গোয়া ইলেকশন লড়েছে, কোথাও জামানত বাঁচাতে পেরেছে। তো সেই কারণে একই জিনিস হবে। ত্রিপুরায় 4টে লোক নেই তৃণমূল কংগ্রেসে, পয়সা দিয়ে কিছু লোককে জোগাড় করার চেষ্টা চলছে, আর মূলত বাংলা থেকে লোক নিয়ে গিয়ে ওখানে অশান্ত তৈরি করার চেষ্টা করছে। শান্ত ত্রিপুরাকে অশান্ত করবার কাজ ওখানে করছে। সেই কারণে প্রধানমন্ত্রী হতে গেলে, কেন্দ্রের সরকার বানাতে গেলে অন্য রাজ্যে অন্তত কিছু সমর্থন তো চাই। আর এদের সমর্থন তো দূরবীন লাগালেও দেখা যাবে না, তার কারণ কোথাও তৃণমূলের কোনো কিচ্ছু নেই। সেই কারণের জন্য তৃণমূলের সারা ভারতবর্ষে বাংলার বাইরে কোথাও কিছু নেই। মমতা ব্যানার্জির যে বিভিন্ন পার্টির নেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা নেই, তো কিসের লড়াই আর কিসের দাদাগিরি দিদিগিরি? কিছুই চলবে না। সেগুলো আমরা আপনাদের সময় মতো জানাবো, চিন্তার কোনো কারণে। এখন বিধানসভা উপনির্বাচন চলছে, এই সময় পেছনের নির্বাচনের কি কি কারণে হার জিত তা বলাটা ঠিক হবে না। সেই জন্য আমরা আগামী যে 30শে অক্টোবর আবার যে ইলেকশন এসেছে, সেই ইলেকশনটা পারো, তারপরে আমরা আমাদের যে বক্তব্য সেটা আপনাদেরকে ঘটা করে জানাবো। কিন্তু আমি একটা কথা 30শে অক্টোবর সম্পর্কে বলতে চাই, সারা দেশের সাথে পশ্চিমবাংলারও বা ইলেকশনগুলো হচ্ছে, কিন্তু ইলেকশন কমিশন যদি 30শে অক্টোবরই এই ভবানীপুরের ইলেকশনটা ফেলতো, কিংবা বাকি যে দুটো ইলেকশন চলছে সেটা ফেলতো, কি এমন মহাভারত অসুস্থ? কারণ মমতা ব্যানার্জির আয়ু তো ছিল 5 তারিখ পর্যন্ত, তাহলে রেজাল্ট তো আগেই বেরিয়ে যাচ্ছে। তাহলে এই অহেতুক ঝামেলা পাকানোর কোন যৌক্তিকতা ছিল? কি এমন আর্জেন্সি ছিল ইলেকশন কমিশন? ইলেকশন কমিশনকে এটা স্পষ্ট করতে হবে।
কার উন্নয়নে কিসের জন্য ইলেকশন কমিশনে অকাল নির্বাচন চাপিয়ে দিল? যখন কোভিড বিধি চলছে, সেই কোভিড বিধির মধ্যে হঠাৎ করে একজনের জন্য, তাদের সার্কুলারে সেটা লেখা আছে, মমতা ব্যানার্জির নাম দিয়ে লেখা আছে, যা জিনিস অতীতে কখনো হয়নি। আদালতের মামলা চলছে, আদালত কি রায় দেবে আমি জানি না, কিন্তু আমি মনে করি পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কারণ 30শে সেপ্টেম্বর ইলেকশন ডেকে 30শে অক্টোবর আবার ইলেকশনের বোঝা বাংলার উপর ফেলে যেটা করেছে ইলেকশন কমিশন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত। কেন? 30শে অক্টোবর মানে পুরো পুজোর মরশুম, 20 অক্টোবর হচ্ছে লক্ষ্মী পুজো। তো প্রচারের যে সময়, সেই সময়টা হচ্ছে বাংলার উৎসবের মরশুম। ইলেকশনের পরে পরেই কালী পুজো, পুরো ভরা উৎসবের মরশুমে বাংলার মানুষের কথা, বাংলার সংস্কৃতির কথা ইলেকশন কমিশন মানেনি। বাংলার সংস্কৃতিকে ভুলে গিয়ে ইলেকশন কমিশন বাংলার মানুষের সাথে, আমি মনে করি খুব সংযতভাবে যে শব্দটা ব্যবহার করছি, তা হচ্ছে ইলেকশন অ্যানাউন্স করে এই পুজোর মরশুমে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে ইলেকশন কমিশন।